জাতীয় পার্টিতে নতুন করে যে ভাঙনের সুর শোনা যাচ্ছে তা নিয়ে এক ধরনের বোমা ফাটালেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেছেন, এখন যে জাতীয় পার্টিতে ভাঙনের সৃষ্টি করা হচ্ছে এটি সরকার এমনকি একটি রাজনৈতিক দলের ইন্ধনে, এবং সরকার চাচ্ছে না কোনোভাবেই জি.এম. কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিক। সরকার চাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশ নিতে হয় তাহলে অবশ্যই জি.এম. কাদেরকে ছেড়ে আসতে হবে, এবং কি জি.এম. কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি রয়েছে সেই জাতীয় পার্টি আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের অভিযোগ হচ্ছে তারা আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দালাল। এই অভিযোগ এনে কিন্তু তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেছেন যে এর পেছনে যে দুজন রয়েছেন তার মধ্যে অন্যতম আনিসুল ইসলাম মাহমুদ, এমনকি দ্বিতীয়জন বহুল আলোচিত সমালোচিত রুহুল আমিন হাওলাদার, এমনকি তারাই 2014 সালে যখন হুসেইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যেতে অসম্মতি জানিয়েছিলেন সেই সময় কিন্তু এই দুইজনের নেতৃত্বেই রওশন এরশাদকে সামনে এনে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে বা হয়েছে। এমনকি সেই কুশীলবরা এখন আবার সক্রিয় হয়েছে বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন শর্তে সমঝোতা করে, তা অনেকটা বলা যায় যে অন্তরালে রফা করে তারা চাচ্ছে জি.এম. কাদেরকে জাতীয় পার্টি থেকে মাইনাস করে নতুন একটা জাতীয় পার্টি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া। জি.এম. কাদের আজকে অর্থাৎ শনিবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন, এবং তিনি বলেছেন যে সরকার চাচ্ছে না যে তিনি জাতীয় পার্টিতে থাকুন, এমনকি তাকে মাইনাস করে সেই জাতীয় পার্টিকেই তারা নির্বাচনে চাচ্ছে। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই জি.এম. কাদেরকে মাইনাস করে আসতে হবে। এমনকি জি.এম. কাদের এটিও বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া যেমনটা অনিশ্চিত হয়ে গেছে, এই অবস্থায় জাতীয় পার্টির উপরেও যদি এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসে সেটি নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণকে বিতর্কিত করবে অভিযোগে তারা চাচ্ছে যে জাতীয় পার্টিকে একটা নতুনভাবে নামকা ওয়াস্তে নির্বাচনে নিয়ে যেতে। এমনকি এই পক্ষের নেতৃত্বে আছে কিন্তু এই যে এখন যারা সংবিধানের 20 ধারাকে সংশোধনকে 20 ধারার ক উপধারা সংশোধনকে সামনে নিয়ে যারা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এবং জি.এম. কাদেরকে বাদ দেওয়ার চিন্তা করছে তারা, অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদ এমনকি রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বর্তমান সরকার এমনকি একটি রাজনৈতিক দলের সব রফা হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা জি.এম. কাদেরকে বাদ দিতে চাইছেন বলে জি.এম. কাদের অভিযোগ করেছেন। জাতীয় পার্টির অন্যতম আরেকজন সিনিয়র নেতা মাহমুদুর রহমান মাহমুদ তিনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শনিবার বলেছেন যে এই আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদাররা জাতীয় পার্টিকে সবসময় পার্টিগতভাবে একটা ছোট বনসাই একটা পার্টিতে রূপ দিতে চায়, এমনকি রাখতে চায়, কারণ তারা মনে করে যে তারা যদি এমপি হয় এমনকি যে কোনোভাবে হোক ক্ষমতার সঙ্গে যে কোনো ক্ষমতার সঙ্গে আপোষ করে যে কোনো ক্ষমতার সঙ্গে রফা করে কিংবা তাদের তল্পিবাহক হয়ে তারা যদি ক্ষমতায় যেতে পারে বা সংসদ সদস্য হতে পারে এটি যথেষ্ট। এটি জাতীয় পার্টিকে ব্যবহার করে তারা নিজেদের দল হিসেবে তারা এটিকে ব্যবহার করছে, যেটি ভবিষ্যতে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলেও কিন্তু এই জাতীয় পার্টির নেতা মাহমুদুর রহমান মাহমুদ তিনি কিন্তু উল্লেখ করেছেন তার সেই ইন্টারভিউতে, এবং তিনি বলেছেন যে 2014 সালে যে এই পক্ষটি কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে দলের শীর্ষ নেতৃত্ব তখনকার চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে বাধ্য করে এক ধরনের তাকে সিএমএইচে রেখে সরকারের সঙ্গে আতাত করে রওশন এরশাদকে সামনে এনে তারা কিন্তু নির্বাচনে গিয়েছিল। এই পক্ষটি আবারও জাতীয় যে সংসদ নির্বাচনটি আসছে সামনে সেই সংসদ নির্বাচনে নিজেদের পদ পদবি ঠিক রাখার জন্য কিন্তু তারা আবার উঠে পড়ে লেগেছে। এই মাহমুদুর রহমান মাহমুদ আরেকটি কথা বলেছেন যে তারা কেন এটি করতে চাইছে, কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু সবচেয়ে সুবিধাভোগী হচ্ছেন গিয়ে এই দুইজন, অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, যারা আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন অর্থাৎ মন্ত্রী ছিলেন। তারা কিন্তু আপনার যেটি করছে যে তারা আওয়ামী লীগের সময় যে অবৈধভাবে যে সম্পদগুলো অর্জন করেছেন যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন এগুলো যেন ইনটেক্ট থাকে, অর্থাৎ এগুলোর প্রতি যেন সরকার কোনো ধরনের নজর না দেয় বা তারা যেন সুরক্ষিত থাকেন জেল জরিমানা থেকে। বিস্ময়করভাবে কিন্তু এটি নিশ্চিত যে দেখুন বিগত সময়ে জাতীয় পার্টিতে কিন্তু এই দুই নেতা বা মুজিবুল হক চুন্নু যিনিও কিনা আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী ছিলেন, এরা তিনজন কিন্তু নানাভাবে সুযোগ সুবিধা পেয়েছে, এমনকি বেশ ফুলে ফেপে উঠেছে। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে
গত 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট থেকে আরেকটি 5ই আগস্ট আসতে যাচ্ছে, সেই এক বছরের মধ্যে কিন্তু এই যে কুশীলবরা আছে, এমনকি আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ যারা, সবচেয়ে সুবিধাভোগী যারা, যারা দালাল হিসেবে স্বীকৃত, দোসর হিসেবে স্বীকৃত, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো উদ্যোগ, কোনো মামলা হয়েছে হয়তো, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা কিংবা তাদেরকে তাদের অতীত কর্মের জন্য জবাবদিহিতে করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেই। বরঞ্চ তারা কেমন যেন বিস্ময়করভাবে তারা আবার নতুন এই যে ধারা, বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসার জন্য মানে সম্ভাব্য মনে করা হচ্ছে তাদের সঙ্গে, কিংবা নতুন যে রাজনৈতিক দলটি হলো ছাত্রদের, তাদের সঙ্গে কিংবা সরকারের সঙ্গে তারা কিভাবে এত সুন্দর করে রফা করে টিকে রইলেন, ভলতবিরতে রইলেন, সেটি কিন্তু বেশ বিস্ময়কর। এমনকি এই 3 নেতার কাছ থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিকদের অনেক কিছু শেখারও আছে বটে। তা না হলে এই রুহুল আমিন হাওলাদারদের মতো এত বড় দুর্নীতিবাজ, যারা বিভিন্ন সময় দুর্নীতির কারণে আনিসুল ইসলাম মাহমুদরা, এমনকি মুজিবুল হক চুন্নুরা, তারা যে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে জায়গা করে নিচ্ছে, এটি কিন্তু জিএম কাদেরের চেয়ে বেশি বিস্ময় বাংলাদেশের জনগণের, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মানুষের। এখন তারা যে সুযোগটি নিয়ে এখন কিন্তু সরকারের সাথে তারা মানে এক ধরনের রফায় চলে গেছে, সেই ধারাতেই তারা জিএম কাদেরকে বাদ দিতে চাইছেন বলে কিন্তু জিএম কাদের স্পষ্ট আজকে বোমা ফাটানোর মতো একটি তথ্য গণমাধ্যমকে দিলেন। এবং তিনি যেটি বলেছেন যে এই পক্ষটি তাকে বলেছে যে তিনি যে বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এই সরকার গঠনের পর থেকে ডক্টর ইউনূসের সরকারের বিপক্ষে, এটি যেন উনি আর না দেন। এখন থেকে কোনো বক্তব্য বিবৃতি দিতে হলে সেটি অবশ্যই এই নেতাদের অনুমতি নিয়ে দিতে হবে, কারণ সরকার বিরেকভাজন হচ্ছে, তাদেরকে মানে টার্গেট করছে সরকার, তাদের নেতাকর্মীদেরকে বিদেশে যেতে দিচ্ছে না, বিমানবন্দর দিয়ে নানান কিছু তারা এই জিএম কাদেরের সঙ্গে এগুলো রফা করার চেষ্টা করেছে। তাদের সঙ্গে বলা যায় বাকবিতণ্ডা হয়েছে বলে জিএম কাদের বলেছে। এবং জিএম কাদের শেষ পর্যন্ত বলেছে যে তিনি কোনোভাবেই আপোষ করবেন না তাদের সাথে, এমনকি সরকারের সাথে, সরকার যা ইচ্ছে তাই করুক, কিন্তু তিনি তার পথে থাকবেন। এমনকি আমরা যেটি দেখেছি যে এই সরকারের সময়ে কিন্তু এই জিএম কাদেরের বিরুদ্ধে দুদক মামলা করেছে বা দুদকের অনুসন্ধান চলেছে, বা তিনি এবং তার স্ত্রী যে শরীফা কাদের, তার কথা শোনা যাচ্ছে যে সব মিলে কিন্তু জিএম কাদের একটু কোণঠাসার মধ্যে পড়েছে, এই সরকারের রোশানলে পড়েছে। কিন্তু মানে আশ্চর্যজনক হলেও সত্য যে রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ কিংবা এই মুজিবুল হক চুন্নু থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যারা এমপি ছিলেন, সেই বাবলা থেকে শুরু করে অন্য যারা আছে, কাজী ফিরোজ রশিদ টশিদ, এরা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এখন আপনি বলবেন যে তাদেরকে তো বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, তারা বাধ্য হয়ে দেশে আছে, তারা এক ধরনের বলা যায় যে আটকে গেছে। না, কখনোই তা না। আওয়ামী লীগের কোন নেতাটা বেশি মানে সফলভাবে বিদেশে এই বিমানবন্দর দিয়ে বুক ফুলিয়ে যেতে সক্ষম হয়েছে? সবাই তো বিমানবন্দরে আটক হয়েছে। এক্সেপশনাল হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা, কিন্তু সবাই তো মানে অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছে, তারা বর্ডার পার ক্রস করেছে নানাভাবে। রাজনীতিবিদরা এই সুযোগটা নিয়ে থাকেন বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষমতার পালাবদলের সময়। তাহলে আওয়ামী লীগ পারলো, কিংবা আওয়ামী লীগের অন্য যারা সহযোগী ছিল তারা পারলো, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যারা আওয়ামী লীগের হয়ে সরকারি চাকরি ভুলে নিজেদেরকে মানে আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করলো, তারা পারলো দেশ ছাড়তে। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতারা পারলেন না দেশ ছাড়তে, এবং তারা ঠিকই কিন্তু এই ক্ষমতার সাথে আবার একটা সমঝোতার মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ তারা এখন এই 28শে জুনের যে জাতীয় সম্মেলন, জাতীয় পার্টি এটি করেই ছাড়বে। অন্যদিকে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, তিনি কিন্তু শনিবারও একটি চিঠি দলের বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে থেকে শুরু করে থানা পর্যায়ে সব জায়গায় কিন্তু পাঠিয়েছেন, এবং যেখানে বলেছেন যে 28শে জুনের যে সম্মেলন হতে যাচ্ছে এটি জাতীয় পার্টির চেয়ারম্যানের কোনো সিদ্ধান্ত না। জাতীয় পার্টির চেয়ারম্যান যে আগে যেমনটি জানিয়েছিলেন যে হল বরাদ্দ না পেলে তারা সম্মেলন করতে পারছেন না, হল বরাদ্দ পেলে নতুন করে সম্মেলনের দিন তারিখ ঘোষণা করা হবে। এমনকি এই নেতাকর্মীদেরকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে নিষেধ করা হয়েছে যে কোনোভাবেই যেন এই ফাঁদে পা না দেওয়া হয়, অর্থাৎ 28 জুনের সেই সম্মেলন যেন উপস্থিত না হন তারা। এর বিপরীতে আবার এই 28 জুনের সম্মেলনকে ঘিরে যারা মানে ষড়যন্ত্র পাকাচ্ছে বলে অভিযোগ রয়েছে, সেই পক্ষটি আবার বলছে যে নিয়ম হচ্ছে যে সম্মেলন স্থগিত করতে হলে অবশ্যই প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে। জিএম কাদের সেটি করেননি, তিনি একক সিদ্ধান্তে সেটি করেছেন। তিনি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় যে নীতিমালা রয়েছে এটিকে তিনি মানে গুরুত্ব দেননি, যে কারণে তারা মনে করছেন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাকরাইলে সেই সম্মেলনটি হবে। কারণ এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে যদি
চীন মৈত্রী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যদি তারা কোনো কারণে হল বরাদ্দ না পান তাহলে অবশ্যই কাকরাইলি করবেন, সেটি অনুযায়ী তারা কাকরাইলি করবেন বলে আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু গণমাধ্যমকে বলেছেন। বিডি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। একইভাবে বিডি নিউজকে কিন্তু জিএম কাদের বলেছেন যে তারা এই পক্ষটা সরকারের সাথে সেই 2014 সালের মতো, যেমন আওয়ামী লীগ সরকারের সাথে 2014 সালে হালুয়া রুটি ভাগের জন্য একটা রফায় চলে গেছিলেন, একইভাবে এই সরকারের সাথেও একই ধরনের রফায় গেছে। এবং তারা মনে করতেছে যে 2-3 জন যদি এমপি হয় তাহলে যথেষ্ট, তারা তো অন্তত তাদের গাটা বাঁচলো, তাদের সহায় বাঁচলো, সম্পত্তি বাঁচলো, ক্ষমতা বাঁচলো। এই যে রাজনৈতিক সুবিধা ভোগের যে কৌশলটা, এটা কিন্তু এই পক্ষরা ব্যবহার করছে। জিএম কাদের বলছে যে তারা যে জিএম কাদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রস্তাব দিয়েছিল, জিএম কাদেরকে বলেছিল যে আমরা যা বলবো তা শুনতে হবে, এটি শুনেন না দেখে কিন্তু জিএম কাদের সম্মেলন স্থগিত করেছেন। এমনকি বলা যায় যে বলতে চাচ্ছেন যে এরা যদি বের হয়ে যায়, এদেরকে আবর্জনা বলেছেন, এই আবর্জনা দল থেকে চলে গেলে দল একটা লাইনে থাকবে বলে তিনি দাবি করছেন। অন্যদিকে এখন জিএম কাদেরের সামনে যে চ্যালেঞ্জটি হচ্ছে সেটি হচ্ছে তার বিরুদ্ধে দুদকের মামলা অনুসন্ধান, এই সমস্ত নানান কিছু। যদি ওই পক্ষটি কোনোভাবে সরকারের সঙ্গে আসলে আতাত করে থাকে, কিংবা সরকার যদি তাদেরকে আশ্বস্ত করে থাকে যে তোমরা নতুন করে দল করো, জাতীয় পার্টি ভেঙে আসো, আমরা তোমাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা লাগে সব করব, তাহলে এটি কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সঙ্গেও কিন্তু এক ধরনের প্রতারণা। কারণ হচ্ছে গিয়ে আপনি জাতীয় পার্টিকে যদি মূল্যায়ন করতে হয়, জাতীয় পার্টিকে বিগত সময় তাদের ভূমিকার জন্য যদি দোষারোপ করতে হয়, অবশ্যই এই 3 নেতাকে বাদ দিয়ে বা এই 2 নেতাকে বাদ দিয়ে নয়। কারণ তারা কিন্তু বিগত সরকারের সময় বঞ্চিত ছিল না, বরঞ্চ সবচেয়ে বেশি সুবিধাপুষ্ট ছিল। এবং তাদের বিষয়টিকে মাথায় নিতে হবে। কোন রাজনৈতিক দল তাদের সাথে কী ধরনের সরায় যাচ্ছে, কী ধরনের আতাতে যাচ্ছে, এটি আসলে দেখার বিষয়। এগুলো নিঃসন্দেহে সামনে আসবে, কোনো কিছুই গোপন থাকবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন কোনো কিছু গোপন থাকার কোনো সুযোগ নাই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এই সময় কোনো কিছু আর গোপন থাকবে না, সব কিছুই সামনে আসবে। কিন্তু এই যে পঞ্চপাণ্ডব বলে জাতীয় পার্টিতে যারা খ্যাত ছিলেন, সেই পঞ্চপাণ্ডবের 2 পাণ্ডব অর্থাৎ রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, তাদেরকে যে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা অপছন্দ করে, তাদেরকে যে সুযোগ পেলে তারা এক হাত নেবে, এটি কিন্তু নিশ্চিত। জাতীয় পার্টির যেই নেতারা জাতীয় পার্টিকে বিভিন্নভাবে মিসগাইড করে, জাতীয় পার্টির চেয়ারম্যানকে বিভিন্নভাবে, চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে বিভিন্নভাবে মিসগাইড করে আওয়ামী লীগের সাথে জোট করতে কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে যেতে প্রলুব্ধ করেছে, সেই দোষের যদি কোনো বিচার না হয়, বরঞ্চ তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, এটি কিন্তু এক ধরনের প্রতারণার শামিল জনগণের সঙ্গে। এমনকি যে সমস্ত ছাত্র জনতা জীবন দিল গণ অভ্যুত্থানে, তাদের সঙ্গে প্রতারণার শামিল। এইটি প্রতারণা কারা করছে, কিভাবে করছে, সেটি কিন্তু সময় বলে দেবেন। সময় কাউকে কখনোই ক্ষমা করে না। বাংলাদেশের রাজনীতিতে অতীতে আমরা দেখেছি, আওয়ামী লীগকেও কিন্তু মানুষ ক্ষমা করেনি, এমনকি ভবিষ্যতে করবে কিনা সেটি অবশ্য বলার অপেক্ষা। ঠিক একইভাবে কিন্তু এই যে যারা বেইমান হিসেবে স্বীকৃত সেই নেতারা জাতীয় পার্টিতে, তারা যদি নতুন করে পুনর্বাসিত হয় বাংলাদেশের রাজনীতিতে, এর চেয়ে বেশি লজ্জার আর কিছু থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন না। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।